This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, এই মুহূর্তে সব বড় খবর নিয়ে শুরু করছি সুপার প্রাইম টাইম। শর্মিষ্ঠা আর লিমার সঙ্গে আমি মঞ্জিরা নিউজ রুম থেকে রয়েছি। এসআইআর আবহে নতুন মোড়। কি মোড়? এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তোড়জোড় শুরু করেছেন মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট। সংসদে ইমপিচমেন্ট আনার একটা বিষয় নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীকে অপমানের অভিযোগ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। মমতার বার্তার পরেই দলীয় সাংসদের প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই মর্মে অন্যান্য দলের সঙ্গেও কথা বলার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। अगर कोई चीज जेन्युइन होता है, प्रैक्टिकल होता है, जनता का हित में होता है, हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना। परमिशन तो है, रिकॉर्ड तो हो जाएगा। अगर ऐसा कुछ वो करते हैं तो हम भी हमारा पार्टी को एमपीज को कॉन्फिडेंस में लेके डिस्कस करके, हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं, उसमें हमारा कोई एतराज नहीं है। জ্যোতির্ময় কর্মকার আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। জ্যোতির্ময়, এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর আবহে কমিশনের সঙ্গে সংঘাত ছিল, সেটা স্পষ্ট ছিল। ইমপিচমেন্টের প্রস্তাব লক্ষ্য। দেখো, রাজ্যসভা চেয়ারম্যানের বিরুদ্ধে এর আগে একই রকমভাবে পক্ষপাতিত্বের অভিযোগ এনে বিরোধীদের তরফ থেকে ইমপিচমেন্ট মোশন আনা হয়েছিল। এক্ষেত্রে বিরোধীদের হাতে পর্যাপ্ত সংখ্যা নেই, কিন্তু তারা একটা পলিটিক্যাল স্টেটমেন্টকে এস্টাবলিশ করতে চাইছেন। আজ সাংবাদিক বৈঠকেই প্রথম প্রশ্নের উত্তরে এই বিষয়টি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে যেভাবে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে তাতে জাতীয় নির্বাচন কমিশন তারা নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। আমাদের হাতে সংখ্যা নেই, কিন্তু আমরা সমমনোভাবাপন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলে এই দিকে এগোতে পারি, অর্থাৎ ইমপিচমেন্টের দিকে আমরা এগোতে পারি। এই বক্তব্যের পরেই আজকে সাংসদদের সঙ্গে ঠিক এখানে 181 সাউথ এভিনিউতে বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সাংসদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে দ্রুত এই ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করতে হবে। অর্থাৎ কি, সমমনোভাবাপন্ন অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে আগামীকাল থেকে এ বিষয়ে কথা বলতে শুরু করবে তৃণমূল কংগ্রেস। ইমপিচমেন্টের মোশন আনার ক্ষেত্রে মোট 100 জন সাংসদের স্বাক্ষর দরকার পড়ে। অবশ্যই তৃণমূলের হাতে সেই সংখ্যা নেই, কিন্তু অন্যান্য বিরোধী দলগুলো অর্থাৎ সমাজবাদী পার্টি, আরজেডি, কংগ্রেস যারা এই একই অভিযোগগুলো তুলছে কিন্তু অন্যভাবে তুলছে, তারাও যদি জ্ঞানেশ কুমারকে ইমপিচমেন্টের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সহমত হয় এবং যদি তারা স্বাক্ষর করে, তাহলে চলতি সেশনেই যাতে এই ইমপিচমেন্ট আনা যায় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন। আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস চাইছে বিজেপি এই মোশনের বিরোধিতা করুক, কারণ প্রত্যাশিতভাবেই যখন এই প্রস্তাব বিরোধীদের তরফ থেকে আনা হবে, বিজেপি যে তার বিরোধিতা করবে সেটা অত্যন্ত স্পষ্ট। বিরোধীদের কাছে সংখ্যার নিরিখে শক্তি নেই এই মোশন জিতে বের করে নিয়ে আসার, কিন্তু তারা একটা রাজনৈতিক স্টেটমেন্ট তারা প্রতিষ্ঠা করতে চাইছে যে এই পোস্ট অর্থাৎ একটা সাংবিধানিক পদে দেশের জাতীয় নির্বাচন কমিশনার রয়েছেন, তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না, দেশের পার্লামেন্টে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হচ্ছে। এই বিষয়টাই তার জন্য যথেষ্ট বড় ধাক্কা হবে, অর্থাৎ তার প্রতি যে দেশের সাংবিধানিক কাঠামো বা সংসদীয় পরিকাঠামোতে তার বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসা হচ্ছে, সেই বিষয়টাই প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে এবং বিজেপিকে অপর দিক থেকে এক্সপোজ করাটাই এই মুহূর্তে পরিকল্পনা তৃণমূলের। যে তারা ধন্যবাদ। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমার সম্পর্কে কি বলেছিলেন, অত্যন্ত রুড এ কথাও বলেছিলেন, শুনুন। Whatever we asked, he never replied. He was threatening us. They behaved very rudely. Last time also Abhishek and other people met. They raised their fingers. Yesterday he started shouting. I said, don't shout. We are not your bonded labor or the servant. You are here today, but tomorrow you may not be. We are very humbled. Even we took for them the flowers.
the sweets also. And we convey our regards to them also. And after that, what they behave with us, we boycotted them. এই মুহূর্তে কথা বলবো বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, যদি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই সংসদে ইমপিচমেন্ট, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবের বিষয়টা আনা হয় এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পাশে যদি বেশ অন্যান্য রাজনৈতিক দলও দাঁড়ায়, সেক্ষেত্রে আপনাদের স্ট্র্যাটেজি কি হবে? বাবা, মেসমশাইয়ের গোপ না থাকলে ওনাকে মাসিমা বলে ডাকতুম কিনা, এইসব আলোচনা করে কি হবে? আগে তো ইমপিচমেন্ট আসুক। ইমপিচমেন্ট বানান লিখতে গেলে কত লোক ওই দলের রাত্রি 8টার পরে পারবেন না, সেটা আমরা জানি। এসব আবার কি বলছেন? যারা গণতান্ত্রিক পদ্ধতিতেই বিশ্বাস করে না, যারা সংবিধানটাকেই ছুঁড়ে ফেলে দিয়েছে, যারা সমস্ত সাংবিধানিক ক্ষমতা এই রাজ্যে বিরোধীদের কাছ থেকে বাজেয়াপ্ত করেছে, তারা সংবিধানের দোহাই দিয়ে ইমপিচমেন্ট আনবে, আবার তাদের জন্য যা মানুষ দাঁড়িয়ে পড়বে। কোন কোন দলের লোকেরা দাঁড়ায় সেটাও বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ সহ ভারতবর্ষের মানুষ দেখতে চায়। কারা গণতন্ত্র বিরোধী, গণতন্ত্রের খুনি যারা, তাদেরকে সাপোর্ট দিতে চায়, সমর্থন করতে চায়, তারা সেটাও আমরা দেখতে চাই। এইসব কথায় আর চিড়ে ভিজবে না। মমতা বন্দ্যোপাধ্যায় প্যারাসুটিস্ট পলিটিশিয়ান নন। তিনি জানেন যে তার সময় ফুরিয়ে গেছে, তিনি এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছেন, তার দলও এক্সপায়ার্ড। এই মুহূর্তে ভোট হলে পশ্চিমবঙ্গের মানুষ দেখা যাবে তৃণমূলকে হারাচ্ছে, তৃণমূল হেরেছে, হেরে গেছে। আপনাকে ধন্যবাদ। এই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য সেটাও শোনাবো আপনাদের। हम लोग इम्पीचमेंट का ले आएगा चीफ इलेक्शन कमिश्नर का, जो जिस तरीका से वो SIR कर रहे हैं और उस तरीका तो गलत है और पीपल्स का, हर देश का पूरा नागरिक का वोटर राइट को अफेक्ट कर देते हैं। वो नहीं चाहता है कोई वोटर रहे, तो इसलिए हम लोग उनका जो इल मोटिव है उसका एगेंस्ट में हम लोग इम्पीचमेंट का चिंता किया है। हम लोग बात भी कर रहे हैं, बात करने से আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। অবশ্যই SIR মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, কিন্তু আগামীকাল সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে পারেন সেই সম্ভাবনা কিন্তু প্রবল। রেজিস্ট্রারের কাছে নিরাপত্তার ইতিমধ্যেই অনুমতিপত্র সেটা কিন্তু পাওয়া গিয়েছে, যে ছাড়পত্র সেটা পাওয়া গেছে। ঠিক এর ভিত্তিতেই কি তাহলে কনফার্ম করা যায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন সেখানে? জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি বলতে পারবেন। জ্যোতির্ময়, দেখো, দোলা সেন এবং ডেরেক ওব্রায়ানের ফাইল করা একটি মামলা রয়েছে। এই SIR সংক্রান্ত মামলার ইতিমধ্যেই এক প্রস্তুত শুনানি হয়ে গিয়েছে এবং একটি ইন্টারিম অর্ডারও দেওয়া হয়েছে, যার বাস্তবায়ন ইতিমধ্যেই হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের নোটিফিকেশনের মধ্যে দিয়ে বা তাদের অর্ডারের মধ্যে দিয়ে। আর ঠিক এর মধ্যে যখন পরবর্তী শুনানির দিন আসছে, তখন এই মামলায় যা যা অ্যাপ্লিকেশন করা হয়েছে, নতুন করে অ্যাডিশনাল অ্যাপ্লিকেশন করেই সেই বিষয়টি করে নেওয়া যেত, কিন্তু তার সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটি পিটিশন ফাইল করেছেন। এর কারণ একটাই হতে পারে যে তিনি যে ঘোষণা মঞ্চ থেকে করেছেন যে তিনি আদালতে দাঁড়িয়ে সওয়াল করবেন, যদি তাকে সওয়াল করতে হয় তাহলে একমাত্র পথ যে তিনি পিটিশনার ইন পার্সন হিসেবে, অর্থাৎ আবেদনকারী হিসেবে তিনি সওয়াল করতে পারেন। কারণ তার আইনের ডিগ্রি থাকলেও তিনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অন রেকর্ড নন বা তালিকাভুক্ত আইনজীবী নন। স্বাভাবিকভাবেই সেই পথটা তিনি প্রশস্ত করে রেখেছেন যেদিন তিনি এই পিটিশন ফাইল করেছেন। এরপর আজ আমাদের কাছে যে খবর এসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি তিনি সুপ্রিম কোর্টের ভেতরে যান, তাহলে তার নিরাপত্তার জন্য তার নিরাপত্তা রক্ষীদেরও ভেতরে যাওয়ার প্রয়োজন রয়েছে, এবং যেহেতু তিনি একজন Z+ সিকিউরিটি তিনি পান, স্বাভাবিকভাবেই তার নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ করা যাবে না। আজ একটি আলাদা করে আপিল করা হয়েছে যে তিনি যখন ভেতরে যাবেন তার নিরাপত্তা রক্ষীদেরও যেন যেতে দেওয়া হয়। সেক্ষেত্রে যে খবর আমাদের কাছে আসছে যে সেই অনুমতিও সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে যিনি সিকিউরিটি অফিসার রয়েছেন তিনি জানিয়ে দিয়েছেন যে সেই অনুমতি দেওয়া হয়েছে, যেহেতু তিনি একজন Z+ প্রোটেক্টি। স্বাভাবিকভাবেই এবারে যাবতীয় যা যা পথ, সমস্ত পথ কিন্তু খোলা রইল। এবার অপেক্ষা আগামীকাল সকালে কাল কি হয়। জ্যোতির্ময়, একেবারে তোমায় অনেক ধন্যবাদ। কিন্তু অবশ্যই এক একটা বক্তব্য নিয়ে সামনে এসছে, শুনুন। এই সরকারের যত অপকর্ম, বাংলার প্রতি যত বঞ্চনা, সেগুলোকে সোচ্চার কণ্ঠে তুলতে হবে, বলতে হবে এবং এই বিজেপি সরকারকে
দেশ থেকে যত দ্রুত ক্ষমতাচ্যুত করা যায় তার জন্য সব রকম পদক্ষেপ নিতে হবে। আমাদের পরবর্তী কর্মসূচি মমতা ব্যানার্জি কর্মসূচি তৈরি করে দেন, সেটা দেশবাসী অনুসরণ করে। আজকে একটা করেছেন, কালকে অপেক্ষা করুন 10:30 11টায় আরেকটা দেখবেন। কি দেখবেন আমি এখন বলতে চাইছি। আমি এটুকু জানি, নরেন্দ্র মোদীর পক্ষে নিশ্চিন্তকাল বক্তব্য রাখা লোকসভাতে মুশকিল হবে। আমরা কিছুদিন পিছিয়ে যাব। 5ই জানুয়ারি নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শুনবো। 22 জনে 2 মাসের মধ্যে 81 জন, প্রায় 70 জনের মতো মারা গেছে। বাদ বাকিরা সুইসাইড করতে গেছিল, হসপিটালে আছে। একবারও প্রাণ কাঁদে না, একবারও মন কাঁদে না। আজ যদি আপনার বাড়ির মাকে, 85 বছরের বৃদ্ধাকে টেনে হেঁচড়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হতো, দিল্লির লাড্ডুরা কি উত্তর দিতেন? আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। সুপ্রিম কোর্টে মাননীয় মুখ্যমন্ত্রী না গেলেই ভালো, কারণ উনি এই যে এখনই তার বক্তব্যটা আপনি যে শোনালেন, এই বক্তব্যের মধ্যেই মিথ্যে কথা আছে, এবং সেটা আমি 2 মিনিটে প্রমাণ করে দিতে পারি, যে কোনো তৃণমূল নেতার সাথে চ্যালেঞ্জ করে, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে চ্যালেঞ্জ করে। সুপ্রিম কোর্টে তো মিথ্যে কথা বলা যাবে না, বললে পরে ঘাড় ধাক্কা খাবেন, সেটা আমাদের জন্য মান সম্মানের বিষয় হবে। উনি ভাবছেন সুপ্রিম কোর্টটাতে এসে উনি দাঁড়ালে পরে সুপ্রিম কোর্টের বিচারপতিদের উপর প্রেশার ক্রিয়েট হবে, সেই প্রেশার ক্রিয়েট করার কথা উনি ভাবছেন। পশ্চিমবাংলার বুকে এসআইআর এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা ব্যাপক মানুষের মধ্যে ভয় ধরে গিয়েছে, এবং সেই ভয় ধরাটাকে কোনোভাবে তৃণমূল আটকাতে পারেনি। কারণ বাস্তবিকই হচ্ছে যে জাল আধার, জাল ভোটার, জাল রেশন ইত্যাদি পশ্চিমবাংলার মাটিতে তৃণমূলই চালু করিয়েছে পয়সা দিয়ে। ফলে যে মানুষ এই ধরনের অসহায়তার মধ্যে পড়ছেন, বিপর্যয়ের মধ্যে পড়ছেন, তাকে একটা আপাত সান্ত্বনা দেওয়ার জন্যে এই চিত্রনাট্য তৈরি করা হচ্ছে যে আমি দিল্লিতে মিটিং করছি, কি আমি সুপ্রিম কোর্টে অমুক তমুক করছি, গোটাটা কোর্টের ঘাড়ে ফেলে দেওয়া। তারপর বলবে আমরা তো কিছু করার নেই, কোর্ট করে। একই ঘটনা আমরা নিয়োগের ক্ষেত্রেও দেখেছি। সরকার ভুলভাল সার্কুলার পাস করতো, দুর্নীতি করতো, তারপর বলতো না সব কোর্ট চাকরি খেয়ে নি। তাহলে এই ধরনের ঘটনা আমরা আগেও দেখেছি, এতে সাধারণ মানুষের আদৌ কোনো উপকার হবে। অবজারভারদের ট্রেনিং নিয়ে কমিশন এবং রাজ্য সংঘাত বজায় থাকে। মনে আছে কয়েকদিন আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের রাজ্যের স্বরাষ্ট্র সচিব সহ বেশ কয়েকজন আইএএস আইপিএস অফিসারের একটা লিস্ট পাঠানো হয়েছিল, যাদেরকে ট্রেনিং দেওয়া হবে, ভিন রাজ্যের ভোটে তারা অবজারভার হিসেবে কাজ করবেন। কিন্তু সেই তালিকায় বদল আনতে চেয়েছিল রাজ্য সরকার, তারা কয়েকজনকে বাদ রাখতে বলেছিল। কিন্তু এখনো পর্যন্ত যা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, কমিশন সেই তালিকায় বহাল রেখেছে। বিস্তারিত জানাবেন সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, দেখো, বলা যেতে পারে সংঘাতের পরিবেশ আরেকটু বেশি উত্তপ্ত হলো। তার কারণ এখনো পর্যন্ত আগামী 5 এবং 6 তারিখে এই ট্রেনিং রয়েছে। আজকের 3 তারিখ হলে আগামীকাল 4 তারিখের মধ্যে তাদেরকে প্রিপারেশন নিতে হবে, এবং সাধারণত এই ধরনের ট্রেনিং এর ক্ষেত্রে দেখি আমরা যে 4 তারিখের মধ্যেই তারা পৌঁছে যান দিল্লিতে, এক্ষেত্রে বা নিজেদের ট্রেনিং এর জায়গায়। এক্ষেত্রে আজকে সন্ধ্যে পর্যন্ত ইলেকশন কমিশনের পক্ষ থেকে নতুন যে লিস্ট রাজ্য সরকার পাঠিয়েছে তাতে কোনো রকম অনুমোদন দেওয়া হয়নি। মনে করা হচ্ছে আগামীকাল সকালের মধ্যে যদি অনুমোদন সম্ভবত আসবে না। যদি সেক্ষেত্রে না আসে তাহলে কিন্তু এই ট্রেনিং নিতেই হবে। যেরকমটা নিয়ম রয়েছে, অনেকে মনে করেছিলেন যে স্বরাষ্ট্র সচিব তিনি বলা যেতে পারে অন্যতম সিনিয়র পোস্ট, সেক্ষেত্রে তিনি হয়তো এক্ষেত্রে আলাদা কিছু বলতে পারেন। যতটুকুনি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এরকম কোনো নিয়ম নেই, ফলে ট্রেনিং তাদের নিতেই হবে। অর্থাৎ যে নামগুলো পাঠানো হয়েছে প্রত্যেককেই এই ট্রেনিং এ উপস্থিত থাকতে হবে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তবে কি তাহলে স্বরাষ্ট্র সচিব, আমার রাজ্যের স্বরাষ্ট্র সচিব কেউ যেতে হবে ট্রেনিং? এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে, কারণ নির্বাচন কমিশন তাদের পুরনো তালিকায় বহাল রেখেছে।
দেখুন, আইপ্যাক তদন্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাধা দিয়েছেন এবং ফাইল নথি ছিনতাই করেছেন এমনই অভিযোগ ছিল ইডি, কিন্তু সেই অভিযোগই হলফনামা দিয়ে খারিজ করলেন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে। এবং তার কি বক্তব্য? তার বক্তব্য হচ্ছে কোনো নথি তিনি নিয়ে আসেননি, আইপ্যাক অফিস থেকে তদন্ত সংক্রান্ত কোনো নথি হলফনামা নিয়ে আসেননি দাবি করেছেন হলফনামায়। পাশাপাশি তার দাবি যে ইডি অফিসারদের অনুমতি নিয়ে তিনি শুধুমাত্র দলের নথি নিয়ে এসেছেন, ইডি আধিকারিকদের অনুমতি নিয়ে নথি নিয়ে এসেছেন, এটাই হলফনামাতে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। নিয়োগ, তারা কথা শুনছেন না। ডিও, ইআরও, এইআরওদের নিজেদের ইচ্ছে মতো প্রায় 2 কোটি নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। কমিশনকে তোপ দেগে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। This is the only state where they have appointed illegally. It is against of the election regulation, the statutory rules, that the roll observer in the name of BJP officers and 8,100 micro observers. They are not listening to DEO, ERO, AERO. They have kept one logo separately. From there they are going to delete all the names. About 2 crores. এবার আপনাদের এসআইআর শুনানি নিয়ে কিছু তথ্য দিই। এখনো পর্যন্ত রাজ্যে 1,52,00,000 মানুষকে এই নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু শুনানির কাজ এখনো পর্যন্ত হয়েছে 1,30,00,000, আর তার মধ্যে 95 লক্ষের তথ্য আপলোড হয়েছে, এমনটাই কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। 55 লক্ষ ভেরিফাইড, FRRO থেকে প্রতিদিন চিঠি আসছে। আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহার সঙ্গে। শ্রাবন্তী, এখনো অবধি তাহলে বাকি রইল? অলমোস্ট হিয়ারিং কমপ্লিট হয়ে গেছে বলা যেতে পারে। মাত্র 11 জন এই হিয়ারিং জেনারেট হয়নি, নোটিশ জেনারেট হয়নি সেরকম রয়েছেন। বাদবাকি সবারই মোটামুটি নোটিশ জেনারেট হয়ে গেছে। যেরকম ভাবে 7 তারিখে শেষ দিন দেওয়া হয়েছিল তার আগেই নোটিশ প্রায় দেওয়া সম্ভব হয়েছে এবং অনেককে হিয়ারিং এ ডেকে নেওয়া সম্ভব হয়েছে। আর কয়েকজনের যেটা বাকি রয়েছে আগামী 7 তারিখের মধ্যেই শেষ হয়ে যাবে বলে আশা করছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে যেদিনকে এই তালিকা প্রকাশের কথা ছিল অর্থাৎ 14ই ফেব্রুয়ারি, সব ঠিক থাকলে আগামী 14 তারিখে তালিকা বেরোনোর সম্ভাবনা প্রবল। বেশ বেশ, শ্রাবন্তী তুমি একটু সঙ্গে থাকো। আর একবার একটু জানিয়ে রাখতে চাইবো, এসআইআর এ এখনো পর্যন্ত 1,52,00,000 ভোটারকে নোটিশ দেওয়া হয়েছে এবং 1,30,00,000 শুনানি শেষও হয়েছে, আর 95 লক্ষের তথ্য আপলোড করা হয়েছে। কমিশন সূত্রে এটা খবর পাওয়া যাচ্ছে এবং 55 লক্ষ ভেরিফাইড। তাহলে যদি সব এখনো পর্যন্ত যে সংখ্যা সামনে আসছে, যে তথ্য সামনে আছে, এটা শ্রাবন্তী জানাচ্ছিল। শ্রাবন্তী, আরেকবার তোমার কাছে জানতে চাইবো, তাহলে কি 14 তারিখে তালিকা প্রকাশ হতে পারে? দেখো, তালিকা প্রকাশের সম্ভাবনা প্রবল, তবে হিয়ারিং যে 7 তারিখেই শেষ হয়ে যাচ্ছে সেটা একেবারে নিশ্চিত কমিশন। হিয়ারিং এর জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে না। অনেকে মনে করছেন যেহেতু ফর্ম 6, 7, 8 এর ক্ষেত্রে 3 দিন সময় বাড়িয়েছিল নির্বাচন কমিশন, সেই খাতিরে হয়তো এই ক্ষেত্রেও 1 বা 2 দিন সময় বাড়তে পারে। আর যেহেতু হিয়ারিং এর পরেও বেশ কিছু ধাপ থাকছে, যেমন প্রত্যেকটি জেলা শাসকরা সেটি গিয়ে পর্যবেক্ষণ করবেন, তারা অনুমতি দেবেন ফাইনাল লিস্টের আগে, ইআরওরা তারা এইগুলি চেক করবেন। কার্যত ঠিক এই কারণেই যদি সময়ের কিছুটা অভাব হয় তাহলে ডিএম যারা রয়েছেন তারা জেলা শাসকরা সময় চাইতে পারেন। না হলে বলা যেতে পারে মোটামুটি 14 তারিখ 14ই ফেব্রুয়ারি শেষ হতে পারে এসআইআর, প্রকাশিত হতে পারে এসআইআর। নজর থাকবে। ধন্যবাদ শ্রাবন্তী। অতএব ইলেকশন কমিশনকে আমি মনে করি শুনানির জন্য আর নতুন ডেট দেওয়ার দরকার নেই। ডকুমেন্ট চেক করার ক্ষেত্রে আমার মনে হয় সপ্তাহখানিক যদি বাড়াতে পারেন তাহলে ডকুমেন্ট চেকিংটা মাইক্রো অবজারভার এবং স্টেট অবজারভার, ইলেকশন কমিশন তার সফটওয়্যার সব মিলিয়ে অনেকটা পরিচ্ছন্ন হয়। রাজ্য সভাপতির সঙ্গে বিশেষভাবে এই বিষয়ে কথা বলি। তো আমার মনে হয় ওই 14 তারিখটা 5 দিন 7 দিন বাড়িয়ে করা যেতে পারে। 2021-এ 26শে ফেব্রুয়ারি এমসিসি চালু হয়েছিল। ওই নির্বাচনের
ত্রুটিমুক্ত ভোটার তালিকা বের করানোর পরে 2-3 দিনের মধ্যে ভোট ঘোষণা করা যেতেই পারে। বিহারের ক্ষেত্রেও 2020 তুলনায় 4-5 দিন পরে ভোট ঘোষণা হয়েছে, 5-6 দিন পরে। এক্ষেত্রেও এরা টাইম দেখে নিয়ে করবে। তবে আমি মনে করি বিরোধী দলনেতা এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে শুনানির জন্য আর দিন বাড়ানোর দরকার নেই। ডকুমেন্টেশন চেকিং এবং ভেরিফিকেশনের জন্য যারা আছেন, কারণ ইআরওদের একটা বড় অংশ জেলা শাসক তাবেদারদের চাপে অনেক ভুলভ্রান্তি করেছেন, সেটা একটু চেকিং ভালো করে করা দরকার আছে। এসআইআর এর নাম বাদ যাওয়া নিয়ে আজও বিজেপিকে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজও তিনি অবসরপ্রাপ্ত আইটি অফিসার সীমা খান্নার নাম তুলেছেন, বলেছেন বিজেপির হয়ে কাজ করছেন অবসরপ্রাপ্ত আইটি অফিসার সীমা খান্না। তিনি বাদ দিচ্ছেন বেছে বেছে সংখ্যালঘুদের নাম। এআই ব্যবহার করে বাংলায় 58 লক্ষ নাম বাদের বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শুনবো। From here, I do not know who is he. One BJP follower name is Sima Khanna, retired. IT officers, maybe IT officials, retired. Only to misuse the AI, artificial agency, without verifying the reality. They just deleted one-sided. Without the ERO signature, they cannot do it. It's illegal. Neither they have taken the recommendation from the ERO or as per election rules or the field survey, just 58 lakhs unilaterally deleted. আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার নয়, তিনি বারবার এই অবসরপ্রাপ্ত আইটি অফিসার সীমা খান্নার নাম তুলছেন এবং বারবার বিজেপির সঙ্গে তার যোগসূত্র খুঁজে তুলে ধরার চেষ্টা করছেন। সত্যি কি তার সঙ্গে কোনো যোগসূত্র আছে নাকি আপনাদের দলে? কিভাবে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন তখন থাকতেই হবে, না থাকলেও হয়তো থেকে যাবে। মনে রাখবেন, বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা ইডির তদন্তর সময় যেখানে তদন্ত হচ্ছে সেখান থেকে ফাইল এবং ল্যাপটপ ছিনতাই করে আনতে পারেন, যার 4টে 5 নাম্বারওয়ালা গাড়ি 3টে 5 নাম্বারওয়ালা গাড়িতে বদলে যায়, যিনি কিনা সীমার মাঝে অসীমের সম্ভাবনা দেখতে পান, তিনি সীমার মাঝে বিজেপি দেখতে পাবেন না। এ কি বলছেন আপনারা? আপনারা একটুখানি রেয়াজ করুন। ভদ্রমহিলার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর এগুলো যে উনি বলছেন, উনি বোধহয় ওই সুপ্রিম কোর্টে মামলা করবেন বলেছেন, তাতে সবাই ভয় পাচ্ছে। সারা ভারতবর্ষ থরথর করে কাঁপছে এবং এই কাঁপুনির সঙ্গে সঙ্গে যেটা আমরা ফিল করছি, প্র্যাকটিস করছেন কিভাবে বলবেন, কিভাবে কি বলবেন সেটা আপনাদের সামনে প্র্যাকটিস করছেন। এসবে পশ্চিমবঙ্গের মানুষের আগ্রহ নেই, এইভাবে চিন্তাটি কুড়োনো যাবে না। বেশ, ধন্যবাদ।